স্থলবন্দর বন্ধ করে দিয়েছি আমরা। স্থলপথ দিয়ে কোনো বাণিজ্য হচ্ছে না বাংলাদেশ থেকে এদেশে, তবে জলপথ এখনো আমরা খোলা রেখেছি। কিন্তু জলপথে ইতিমধ্যেই বাংলাদেশিদের জাহাজের আনাগোনা বেড়েছে, আর তাই আশঙ্কা অনুপ্রবেশের বেড়েছে আমাদেরও নজরদারি। বাংলাদেশ থেকে ভারতে রফতানি, ওপারের বেশিরভাগ পণ্যের জন্য ভারতের স্থলপথ বন্ধ। এখন বাংলাদেশের বড় ভরসা জলপথ। সুন্দরবন এপারেও রয়েছে, ওপারেও। এই সুন্দরবন রুটেই বাংলাদেশি পণ্য ঢুকছে ভারতে। জলপথে রপ্তানি বেড়ে গেছে, তাই বাড়ানো হয়েছে নিরাপত্তাও। দিন দশেক আগে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারত। 17 মে বাণিজ্য মন্ত্রক জানায় বাংলাদেশ থেকে কোন কোন পণ্য স্থলপথে আমদানি করা যাবে না। এই তালিকায় রয়েছে রেডিমেড পোশাক, ফল, ফলের স্বাদের ড্রিঙ্ক, প্রসেসড ফুড, তুলো, সুতো, প্লাস্টিকের পণ্য এবং কাঠের আসবাব। কিছু জিনিসে ছাড় দেওয়া হয়, যেমন মাছ, এলপিজি, ভোজ্য তেল এবং স্টোন চিপস। রপ্তানি থেকে বাংলাদেশের আয়ের বড় ভরসা রেডিমেড পোশাক, যার বড় বাজার রয়েছে ভারতে। আর রেডিমেড পোশাক রপ্তানিতেই কোপ। স্থলবন্দর দিয়ে বাংলাদেশের রেডিমেড পোশাক ভারতে আসবে না, তবে জলবন্দর হয়ে বাংলাদেশ পণ্য রপ্তানি করতে পারে। ওপার থেকে বিদ্যাধরী, রায়মঙ্গল হয়ে এপারে আসে বাংলাদেশ পণ্যবাহী জাহাজ, যায় হলদিয়া বন্দরে। আগে সুন্দরবন জলপথে দিনে 20 থেকে 22টি বাংলাদেশি জাহাজ যাতায়াত করত। এখন সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 50 থেকে 60। বাংলাদেশি জাহাজের সংখ্যা বাড়তেই বেড়েছে অনুপ্রবেশের আশঙ্কা। সুন্দরবনে ভারত বাংলাদেশ সীমান্তে তাই বেড়েছে বিএসএফ এর নজরদারি। আর জলপথে নজর রাখছে সুন্দরবন কোস্টাল থানা এবং ঝড়খালি কোস্টাল থানা। কার্গো শিপের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে দুটো জিনিসের উপর আমরা অনেক বেশি আতঙ্কিত। এক নম্বর, যে দোদুল্যমান পথ দিয়ে এটা যাচ্ছে, সেটা সুন্দরবনের মানুষের পক্ষে অনেক বেশি আতঙ্কের কারণ সন্ত্রাসবাদী সহ অনুপ্রবেশ ঢোকা। দক্ষিণ 24 পরগনা থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। আর এদিকে কলকাতা থেকে ধৃত অনুপ্রবেশকারী এবং লিঙ্কম্যানকে জেরায় নয়া তথ্য, বিস্ফোরক তথ্য। অনুপ্রবেশকারী আজাদ এবং লিঙ্কম্যান জাফরকে জেরা করে কি তথ্য, কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, তদন্তে আগেই উঠে এসেছিল অনুপ্রবেশকারী আজাদের আধার কার্ড তৈরি করানো হয়েছে লিঙ্কম্যান জাফরের বাবার পরিচয়পত্র ব্যবহার করে। কিন্তু প্রশ্ন ছিল এই আধার কার্ড কোথা থেকে তৈরি হয়েছে। তদন্তকারী আধিকারিকদের সামনে এই মুহূর্তে যে তথ্য উঠে আসছে বা জেরায় যে তথ্য উঠে এসছে, সন্দেশখালী এলাকা থেকে এক ব্যক্তি মারফত আজাদের জন্য আধার কার্ড তৈরি করানো হয়েছিল। যে ব্যক্তির সাথে কিভাবে জাফরের পরিচয় হলো তা তো এক মিডলম্যান বা ব্রোকারের কিন্তু তথ্য উঠে আসছে। এই মুহূর্তে এই চক্রের 4 থেকে 5 জন ব্রোকার বা লিঙ্কম্যানের তথ্য উঠে এসছে। তাদেরও কিন্তু অনুসন্ধান চালানো হচ্ছে বা তাদেরও কিন্তু সন্ধান চালানো হচ্ছে কলকাতা পুলিশের তরফে। এবং একই সঙ্গে যে ব্যক্তি সন্দেশখালীর যে ব্যক্তি আজাদের আধার কার্ড তৈরি করেছিলেন, তারও কিন্তু সন্ধান চালানো হচ্ছে কলকাতা পুলিশের তরফে। ওকে। আর অপারেশন সিঁদুরের পর এই প্রথম আলিপুরদুয়ারে আসছেন। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জনসভা নরেন্দ্র মোদীর। আর সাজো সাজো রব আলিপুরদুয়ারে আমাদের প্রতিনিধি পারাদীপের প্রতিবেদন। রোটি খাও, वरना मेरी गोली तो है ही। আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদী জনসভা ঘিরে ইতিমধ্যেই মানুষের মধ্যে একটা প্রবল উন্মাদনা তৈরি হয়েছে। 40 বছরের ব্যবধানে কোনো প্রধানমন্ত্রী পা রাখছেন আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারের বিভিন্ন রাস্তা যেমন সেজে উঠেছে নরেন্দ্র মোদীর কাট আউট, হোর্ডিং, ব্যানার, পোস্টারে। একই সঙ্গে তাকে স্বাগত জানাতে আলিপুরদুয়ারে যে জনসভা নরেন্দ্র মোদীর, সেখানে তাকে স্বাগত জানাতে একদিকে যেমন বিজেপির পদ্মফুল, তার সিম্বল অঙ্কিত টুপি মাথায় রয়েছে বিজেপি কর্মী সমর্থকদের, অন্যদিকে নরেন্দ্র মোদীর ছবি ছাপিয়ে তারা টি শার্ট বানিয়েছেন এবং তার বুকে লেখা রয়েছে অপারেশন সিঁদুর, জয় হিন্দ, জয় ভারত। উত্তরবঙ্গের মানুষরা এখানে মূলত আমাদের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির কিছুটা অংশ নিয়েই এই সভাটা হচ্ছে। কোচবিহার এবং জলপাইগুড়ি থেকে কিছু আসবে, আর মূলত আলিপুরদুয়ারকে আমরা ফোকাস করছি আর কি। অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে সেখানে কি অবস্থা ছিল এবং কি করেছেন, নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী জনসমক্ষে সে বিষয়গুলো রাখবেন। অপারেশন সিঁদুরের পরে এই প্রথম পূর্ব ভারতে নরেন্দ্র মোদী। তাই নরেন্দ্র মোদীর এবারের আলিপুরদুয়ার সফর ঘিরে শুধুমাত্র আলিপুরদুয়ার নয়, উত্তরবঙ্গের মানুষের একটা বিশাল উন্মাদনা তৈরি হয়েছে।
সকল ডুয়ার্সবাসী মোদিজিকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হয়ে আছে, তাতে কোনো খামতি থাকবে না। উত্তরবঙ্গের মানুষরা সব ইলেকশনে প্রমাণ করে দিয়েছে যে তাদের ঝুঁকি কোন দিকে আছে এবং দলকে, প্রধানমন্ত্রীকে কত ভালোবাসেন, সেটা ওনারা মুখে বলেন না, সেটা ভোটের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন। আলিপুরদুয়ারের মাটি থেকে নরেন্দ্র মোদী উত্তরবঙ্গের মানুষের জন্য কি কি প্রকল্প ঘোষণা করবেন সেদিকে যেমন মানুষের নজর থাকবে, তেমনি উত্তরবঙ্গের মানুষ এটাও ভাবছেন যে বছর ঘুরলেই তো বাংলায় বিধানসভা নির্বাচন, আর বিধানসভা নির্বাচনের ঢাকে কাটি কি এই আলিপুরদুয়ারের মাটি থেকেই দিয়ে যাবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চা বাগানের শ্রমিকদের যে দুর্দশা বারবার আমরা বিধানসভাতেও তুলেছি, তাদের যে ডেলি ওয়েজ, সেই ডেলি ওয়েজ বাড়াবার জন্য আমাদের এখানকার সাংসদ মনোজ টিগ্গার থেকে আরম্ভ করে অন্যান্য যারা বিধায়করা আছেন তারাও বারবার বলেছেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিকে কর্ণপাত করেননি। এই বিষয়টাও মাননীয় আমাদের প্রধানমন্ত্রীর কাছে এই বিষয়গুলো রাখবো। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, আলিপুরদুয়ার। অত্যন্ত মর্মান্তিক, বরের জন্য কিডনি বেচেও প্রতারিত মহিলা। কিডনি বেচে বরকে টাকা দেন মহিলার, বউয়ের কিডনি বিক্রির টাকায় মায়ের নামে জমি কেনে বর। জমি থেকে মহিলাকে উচ্ছেদের চেষ্টা, দেগঙ্গার ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা। কথা বলবো আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, একদম দেখো, সত্যি মর্মান্তিক ঘটনা। তার কারণ স্বামীর সঙ্গে ঘর বেঁধেছিলেন এবং স্বামীর অবস্থা খারাপের জন্য তিনি নিজের কিডনি বিক্রি করেছিলেন এবং সেখান থেকে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে স্বামীকে সাহায্য করেছিলেন যাতে জমি কিনে সেখানে স্থায়ীভাবে একটি বাড়ি করা যায়। কিন্তু দেখা যায় সেই জমি যখন এই কিডনি বিক্রি করা টাকা দিয়ে জমি কেনা হয় এবং সেই জমি অর্থাৎ স্ত্রীর নামে না কিনে নিজের মায়ের নামে জমি কেনে। পরবর্তীকালে এই স্ত্রীকে তিনি ফেলে রেখে অন্যত্র তিনি পালিয়ে যান, চলে যান। পরবর্তীকালে এই জমিতেই তিনি বসবাস করছিলেন, ছোট্ট একটি কুড়ে ঘর করে সেখানে বসবাস করছিলেন এই পম্পা সিংহ। কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেখানেই থাবা বসিয়েছে বিজেপির এক নেতা, বিজেপি সদস্য এবং একজন সক্রিয় কর্মী, তিনি থাবা বসিয়েছেন এবং তাকে পম্পা সিংহকে বেধড়ক মারধর করে তার বাড়ি ভাঙচুর করে সেখান থেকে তাকে উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা হয় এবং আগুনে পুড়িয়ে দেওয়ারও চেষ্টা হয়। ফলে সব মিলে ইতিমধ্যে কিন্তু আতঙ্ক হয়ে কিডনি বেচে আমার স্বামীকে দিয়েছিলাম, ব্যবসা বাণিজ্য করবো থাকবো বলে। এবার উনি সেই টাকাটা আমার কাছ থেকে চিটিং করে নিয়ে জমি একটা কেনে ওর মায়ের নামে, জমিতেই থাকি, ওখানেই বসবাস করি। শম্ভু জিনিসটা সবই জানে, শম্ভু থেকেই আমাকে ওখানে 5 কোটি কেনার জন্য টাকা দেয়, সব কিছু দেয়। তারপরে শম্ভু 8 লাখ টাকা দিয়ে জমিটা কেনার পর থেকে কালকের থেকে আমাকে বিচ্ছেদ করার জন্য শিশির ঢালি, শম্ভু কর্মকার আর ওর ছেলে 3 জনে মিলে মারধর করে, ঘর বাড়ি সব ভেঙে চুরে দিয়েছে। কি চাইছেন আপনি? আমি ওদের সাজা হোক, আমি থানায় অভিযোগ করেছি। অভিযোগ মিথ্যা, ওখানে কোনো ঘর ছিল না, ওখানে আমি জমি কিনেছি। ওরা জোর করে চাল তুলছিল 23 তারিখে রাত্রি, 23 তারিখে সন্ধ্যে 6টার সময় আমি থানাকে জানাই। থানায় গিয়ে ঘর করতে দেই না, আগলা দুটো বাঁশ তাল তোলা ছিল, ফটো তোলা আছে, যারা যারা তাল তুলছিল তাদের নামে অভিযোগ করে আমি থানায় একটা জিডি করি। শিশির ঢালি ওখানে ছিল না, আমার ছেলেও তো ছিল না, আমার ছেলে বাড়ি থাকে না, ব্যবসা সূত্রে আমিও বাইরে ছিলাম। দলিল আমার ওখানে কোনো ঘর নেই, ও ঘরটাই যেটা তুলেছিল 4টে খুঁটির মতো একটা তিরপল, সেটাকে আমরা খুলে দিয়েছিলাম 2 দিন আগে দিনের বেলা।